কৈলাসপুর বনের মধ্যে ছিল একটি নাগরাজ্য। সেই নাগরাজ্যের রাজা ছিল কালনাগ আর রানী ছিল কালনাগিন। একদিন কালনাগ তার দাসী ড্রাকুলাকে নিয়ে বনের মধ্যে ঘুরতে থাকে, আর ঘুরতে ঘুরতে কৈলাসপুর নদীর তীরে এসে পৌঁছায়। ড্রাকুলা, আমরা তো আমাদের রাজ্য ছেড়ে অনেক দূর চলে এসেছি। সামনে আর এগোনো যাবে না, বুঝছিস? চল ফিরে যাই। এই নদীর পাড় থেকে নদীর তলদেশ অব্দি জলপরীদের রাজ্য। সেই রাজ্যে যে আমাদের যাওয়া নিষেধ। এটা আমাদের পূর্বপুরুষদের বিধান। নাগরাজ, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ নাগরাজা, আর আপনি কিনা পুরনো আপনার পূর্বপুরুষদের সেই সব কুসংস্কার মাথায় রেখে ভয় পাবেন? এটা যদি আপনি ভয় পান তাহলে তো আপনার শক্তির অপমর্যাদা হবে। চলুন তো, আমি আছি আপনার সাথে। আজকে আমরা এই পুরো নদী ঘুরে বেড়াবো, পুরোটা অবজার্ভ করবো আজকে আমরা। চলুন। ঠিক বলেছিস ডাকুলা, কতদিন আর পূর্বপুরুষদের কথা মেনে চলবো? আমার তো ইচ্ছে করে এই নদীর তলদেশ, নদীর পাড় সব কিছু ঘুরে দেখতে। চল তো, চল। এসব কথা বলে কালনাগ ও ড্রাকুলা নদীর ধারে যেতে থাকে। অন্যদিকে জলপরি তার জলরাজ্য থেকে উঠে নদীর পাড়ে এসে চুল শুকাচ্ছিল, আর তার পুরো শরীর ভর্তি মণিমুক্তোর গহনাগুলো রোদের আলোয় ঝলমল করছিল। ঠিক তখনই দূর থেকে কালনাগ ও ড্রাকুলা জলপরীকে দেখতে পায়। নাগরাজ, ও নাগরাজ, আমি যা দেখছি আপনিও কি তাই দেখছেন নাকি? দেখুন এই জলপরীর গায়ে কত সোনা দানা মণি মুক্ত। এসব যদি আপনার কাছে থাকতো তবে নাগরাজ্যে আপনার সম্মান আরো বাড়তো। হ্যাঁ, ওই ওই জলপরীর গায়ের মণিমুক্তা দেখে তো আমারও ভীষণ লোভ হচ্ছে, কিন্তু কিন্তু ওই মণিমুক্তগুলো আমি পাবো কি করে? ওই জলপরী যে আমাকে ওর রাজ্যের সীমানায় দেখলেই প্রচন্ড রেগে যাবে, আর নাগদের থেকে বরাবরই জলপরীদের শক্তি বেশি। আমি তো কেড়েও নিতে পারবো না। নাগরাজ, আপনি কেন এত ভাবেন বলুন তো? আপনার সাথে যে আমি আছি তাকে ভুলে যান। যান তো, যান। ওই ওই জলপরীর গায়ে থেকে মণিমুক্ত সবকিছু কেড়ে নিয়ে আসুন। আমি আছি আপনার সাথে। আর যদি সে না দেয় তবে তাকে মেরে ফেলুন, লড়াই করুন। যান, যান। ড্রাকুলার কথা শুনে নাগরাজ জলপরীর দিকে এগিয়ে যায়, আর ড্রাকুলা দূরেই দাঁড়িয়ে থাকে। অন্যদিকে জলপরী কালনাগকে তার সীমানায় আসতে দেখে প্রচন্ড রেগে যায়। হে কি কালনাগ, তুমি আমাদের রাজ্যের সীমানায় কেন এসেছো? তোমাকে তো আমাদের সীমানা আলাদা করে দেওয়া হয়েছে। পূর্বপুরুষদের বিধান তোমার মনে নেই কালনাগ? আমার পূর্বপুরুষটা কম শক্তিশালী ছিল, তাই ওইসব বিধান তৈরি করেছিল। কিন্তু আমি হলাম সর্বশক্তিশালী, কিন্তু আমি ওদের থেকে বেশি শক্তিশালী। আমি ওইসব বিধান মানি না। শোন জলপরি, তোর শরীরের ওই মণিমুক্তা দেখে আমার ভীষণ লোভ জেগেছে। আমি ভালোই ভালোই বলছি, ওসব দিয়ে দে আমাকে। মূর্খ, মূর্খ তুই! তোর পূর্বপুরুষেরা আমাদের এই মণিমুক্তার দিকে নজর দিয়েছে, আর যার কারণেই ওদের মৃত্যু হয়েছে। আর সেই ভুল তুইও করছিস। যা, বাঁচতে চাইলে চলে যা এখান থেকে। সীমানা, সীমানা, সীমানা! আর সহ্য হচ্ছে না। আজ আমি তোকে মেরে তোর মণিমুক্তার গয়না তো নেবই, সাথে তোর রাজ্যের রাজা হব। এ কথা বলে কালনাগ তার মুখ থেকে বিষ বের করতে থাকে, আর জলপরীও তার জাদুদণ্ড সামনে আনে, আর সে জাদুর তলোয়ার ছুঁড়ে মারে কালনাগের দিকে। জাদুর দণ্ড কালনাগের বিষ ভেদ করে সোজা তার শরীরে গিয়ে লাগে। ডাকুলা, বাঁচা! কালনাগ চিৎকার করতে করতে মাটিতে শুয়ে পড়ে, আর সেখানেই মারা যায়। আর জলপরী তার জলরাজ্যে ফিরে যায়। অন্যদিকে ড্রাকুলা কালনাগের মৃতদেহর কাছে এসে হাসতে হাসতে বলে, বোকা নাগ রাজা, আমি তো এটাই চেয়েছিলাম যে পরীর সাথে আপনার দণ্ড লাগিয়ে দিয়ে আপনি যেন মরে যান। এখন শুধু বাকি রইল নাগরানী। নাগরানীর সাথে পরীদের ঝগড়া বাঁধিয়ে দিয়ে এই পুরো নাগরাজ্যের রাজা হব আমি। স্থল জল সব কিছু রাজা হব।
এসব কথা বলে ড্রাকুলা উড়ে নাগরাজ্যে চলে যায়। আর কালনাগিনের সামনে কাঁদতে কাঁদতে বলে, কালনাগিন, ও কালনাগিন, আমাদের নাগরাজ্যের যে সর্বনাশ হয়ে গেছে। এ কি ড্রাকুলা, কাঁদছিস কেন? কালনাগ কোথায়? কালনাগ যে কখনোই ফিরবে না রানীমা, কারণ আমাদের কালনাগকে যে ওই জলপুরি অন্যায় ভাবে হত্যা করেছে। জলপুরি তাকে মেরে ফেলেছে। আমাদের নাগরাজা একটু জল পান করার জন্য ওই নদীতে গিয়েছিল, আর তাই ওই বুড়ি অন্যায় ভাবে আমাদের রাজাকে হত্যা করেছে। আর বলেছে এই নাগরাজ্য থেকে যেই ও জলের কাছে যাবে তাকে নাকি হত্যা করবে। ছাড়বো না ওই জলপরীকে। এক্ষুনি ওই জলরাজ্যে গিয়ে জলপরীকে মেরে ফেলবো। এ কথা বলে কালনাগিন ছুটতে ছুটতে জল রাজ্যের দিকে যেতে থাকে। আর ড্রাকুলা আবার হাসতে হাসতে বলে, আমার স্বপ্ন যে পূরণ হয়ে যাচ্ছে রে, আমার স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে। এরপর এরপর নাকানি মরবে আর আমি হব রাজা। আমার এই দুই রাজ্যের মালিক হওয়ার স্বপ্ন পূরণ হয়ে যাবে। দেরি না করে যাই। যখনই নাকরানি আর জলপুরের মৃতদেহ জলে মিশে উঠবে তখন জলের নিচ থেকে সেটা দেখতে কি যে সুন্দর লাগবে। তাড়াতাড়ি যাই। অন্যদিকে কালনাগিন নদীর পাড়ে এসে পৌঁছায় আর বলে, রাগ করে তো আমি জলরাজ্যে চলে এলাম, কিন্তু ওই জলপরীর সাথে যে আমি শক্তিতে পেরে উঠবো না, কারণ জলপরীর শক্তি যে আমার থেকে অনেক বেশি। কিন্তু এজন্য তো আমি কালনাগের মৃত্যুর প্রতিশোধ নিতে পিছু পা হব না। শক্তি দিয়ে না পারি, বুদ্ধি দিয়ে ওই জলপরীকে হত্যা করব। এ কথা বলে কালনাগিন সাধারণ জলপরীর রূপ ধারণ করে আর জল রাজ্যের দিকে রওনা দেয়। কি কারো কান্নার শব্দ শুনতে পাচ্ছি, যাই তো গিয়ে দেখি তো এমন করুণ স্বরে কে কান্না করছে। এই কথা বলে জলপরি গুহা থেকে বেরিয়ে আসে আর সেই জলপরি রূপী কালনাগিনকে দেখে চিনতে না পেরে বলে ওঠে, এ কি তুমি কে? তোমাকে তো এর আগে আমি কখনো আমার এই জলরাজ্যে দেখিনি, আর এভাবে কাঁদছো কেন? আমি আগে সমুদ্রের জলপরীর দাসী ছিলাম, কিন্তু ওই জলপরী আমাকে তাড়িয়ে দিয়েছে, তাই বাধ্য হয়ে আমি এখানে এসেছি আপনার খোঁজে। আমি আপনার দাসী হয়ে থাকতে চাই, আমার যাওয়ার যে কোনো জায়গা নেই। আরে আর কেঁদো না, তুমি আমার কাছে কাজ পাবে। আজ থেকে তুমি আমার দাসী। এসো আমার সাথে, ভেতরে এসো। আহা, আর কেঁদো না তো, যাও আমার জন্য এক গ্লাস মুক্তোর জল নিয়ে এসো। তুমি তো এখন থেকে আমার কাছেই থাকবে, তোমার আর কোনো চিন্তা নেই। ঠিক আছে, আপনার হুকুম আমার শিরোধার্য। এ কথা বলে জলপরি রূপী কালনাগিন সেখান থেকে চলে যায় আর একটু দূরে গিয়ে তার আসল কালনাগিন রূপ ধারণ করে। এই তো প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে। আজকেই হবে ওই জলপরীর শেষ দিন। এ কথা বলে কালনাগিন তার মুখ থেকে বিষ বের করে একটি ঝিনুকের মধ্যে রাখে আর হাসতে হাসতে বলে, এবার আমার এই বিষ দিয়ে ওই জলপরীর জীবনের বাজিমাত করব আমি। এই কথা বলে কালনাগিন আবারও জলপরীর রূপ ধারণ করে জলপরীর কক্ষে প্রবেশ করে। এই যে জলপরি, আপনার মুক্তোর রস আমি নিয়ে এসেছি। এ কথা বলে কালনাগিন যখনই সেই বিষে ভরা ঝিনুকটি জলপরির দিকে এগিয়ে দিচ্ছিল, ঠিক তখনই সেখানে জলদেবী প্রকট হয় আর জাদু করে কালনাগিনের হাত থেকে সেই বিষের ঝিনুকটি ফেলে দেয়। জলদেবী, আপনি হঠাৎ এখানে প্রকট হলেন যে? জলদেবী, আমার দ্বারা কি কোনো অন্যায় হয়েছে? আপনার প্রকট হওয়ার কারণ কি আমি জানতে পারি?
তুই কোনো অন্যায় করতে পারিস না, আর যারা অন্যায় করে তাদেরকে আমি শাস্তি দেওয়ার জন্য প্রকট হই। তুই যেটা মুক্তোর রস মনে করে খেতে যাচ্ছিলি, আসলে সেটা মুক্তোর রস নয়, সেটা হলো কালনাগিনীর বিষ। আর তুই যাকে দাসী করে তোর কাছে রেখেছিস, সে কোনো জলপরি নয়, সে হলো কালনাগিন। জলদেবীর কথা বলার সঙ্গে সঙ্গে কালনাগিন তার আসল রূপ ধারণ করে আর রাগে গজগজ করতে করতে বলে, হে কি কালনাগিন তুই? তোর কালনাগ তো আমার মুক্তোর গহনার লোভে আমার হাতে মরেছে, আর তুই কিসের লোভে এখানে এসেছিস? তাও আবার আমাকে নিজের বিষ খাইয়ে মারতে চেয়েছিলি? চুপ কর মিথ্যাবাদী, আমার কালনাগ কখনোই তোর গহনার লোভ করেনি। আমার কালনাগ তো শুধু তেষ্টায় তোর নদীর একটু জল খেয়েছে। এই সামান্য কারণে আমার কালনাগকে তুই মেরেছিস, তাই তোকেও আমি আমার বিষ খাইয়ে প্রতিশোধ নিতে এসেছি। থামো তোমরা। কালনাগিন, জলপরি কখনোই তোমার স্বামীকে ইচ্ছে করে হত্যা করেনি। কালনাগ আগে জলপরির ওপর আক্রমণ করেছে, আর সব কিছু হয়েছে তোমাদের ওই দাস ডাকুলার জন্য। তার প্রয়োজনায় কালনাগ লোভে পড়েছে। তবে কি ড্রাকুলা আমাকে মিথ্যে কথা বলেছে? হ্যাঁ, ডাকুলার ইচ্ছে হচ্ছে জলে স্থলে সবাইকে মেরে রাজ্য দখল করা। বিশ্বাসঘাতক ডাকুলা, তোকে আমি ছাড়বো না। কথা বলে কালনাগিন সেখান থেকে চলে যায়। আর জলপরি জলদেবীকে কৃতজ্ঞতা জানিয়ে বলে, আপনাকে শত কোটি প্রণাম জলদেবী। আপনি প্রকট না হলে যে আমার প্রাণ চলে যেত, আমার জাদু শক্তি আর ওই বিষে কাজ করতো না। আমার কাজ হচ্ছে অন্যায় থামানো। এবার তাহলে আমি আসি। এসব কথা বলে জলদেবী অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে কালনাগিন আমাকে ছাড়ুন আমাকে। তোর কারণে আমি আমার কালনাগকে হারিয়েছি, আজ তোকে আমি ছাড়বো না। কথা বলে কালনাগিন ডাকুলাকে ছবল দেয়, আর কালনাগিনের বিষে ডাকুলার মৃত্যু হয়। এরপর থেকে কালনাগিন ও জলপরি নিজেদের রাজ্য নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এমন সুন্দর চেহারা দেখে তোর হিংসা হয় না? ঠিক বললাম তো? আমার কালো সৎ বোন। পল্লবী একইভাবে তার সুন্দর বোনের মুখ থেকে খোঁটা শুনে যাচ্ছিল। তার মনের কষ্ট তার চোখে মুখে প্রকাশ পাচ্ছিল, কিন্তু তারপরেও সে চুপচাপ তাদের কথা শুনছিল। তার হাজার অভিমান হলেও কথা বলার মতো তার কোনো অধিকার ছিল না, তাই সে চুপচাপ কাঁধে ব্যাগ নিয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু সেখানেও তার কলেজের মেয়েরা তাকে মজা করে বলে, ওই দেখো, ওই কালো ভূতনিটা চলে এসেছে ছোট চুলের সাথে র্যাম্প ওয়াক করতে করতে। এর এত ঝরা চুল দেখে আমার মনে হয় এর ক্যান্সার হয়নি তো। এমন মেয়েকে তো কলেজ থেকে বার করে দেওয়া উচিত। কলেজের সব ছেলে মেয়েরাই পল্লবীকে অপছন্দ করত, তার কলেজে আসা নিয়েও বিরোধিতা করত, আর যার কারণে সবাই তার ওপর টমেটো ছুঁড়ে মারে। আরে আরে, এর ঝরে পড়া চুলের পিছনে কোনো রহস্য আছে। মেরো না আমাকে, আমার সত্যি কোনো রোগ নেই, আমার সাথে এরকম অত্যাচার করো না। ধ্যাত মিথ্যেবাদী, এত চুল ঝরে নিশ্চয় কোনো কারণ আছে, কোনো রোগ আছে তোর। আরে এই কালো পেতনি, এমন ভাবে কোত্থেকে আসছিস? নিহারিকা কলেজ থেকে বাড়ি ফিরে বলে, মা, আমি শুনেছি এই কালো পেতনিটার ক্যান্সার হয়েছে। তুমি একে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করো তো, নইলে আমাদেরও না এই একই রোগ হয়ে যায়। না মা, আমাকে বাড়ি থেকে বের করে দিও না, তোমাদের ছাড়া আমার কে আছে? আমি কোথায় যাব বলো? যেখানে ইচ্ছে হয় সেখানে গিয়ে মর, এমনিতেও তোকে কেউ বিয়ে করবে না, কতদিন আর আমার ঘরে বোঝা হয়ে থাকবি? যা দেখি, বের হতো এখন। তুমি একদম ঠিক বলেছ মা, ধাক্কা দিয়ে বের করে দাও। এই বলে তারা পল্লবীকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয়, আর পল্লবী কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে যায়। জন্মানোর পরে যদি আমি মরে যেতাম তাহলে খুব ভালো হতো। এই কালো রং আর কম চুল তো আমার অভিশাপ হয়ে গেছে। সবাই আমাকে ঘৃণা করে, কলেজের সকলেও আমাকে অপছন্দ করে। আজকে মা ঘর থেকে বের করে দিল, কালকে সমাজের লোকেরাও দেবে। মা, তুমি কোথায়? তুমি কি একটু আমার কষ্ট দেখো না মা? পল্লবীর কষ্ট তার চোখ দিয়ে বয়ে যাচ্ছিল। সূর্য ডুবে গিয়ে অন্ধকার নেমে আসে। পল্লবী গাছের নিচে বসে ঘুমিয়ে পড়ে। তখনই সে দেখে সে আকাশের তারাদের মধ্যে দাঁড়িয়ে আছে, যেখানে তার মরা মাও দাঁড়িয়ে আছে।
মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো না এই বোন আর সৎ মা আমাকে কত অত্যাচার করে। এই দুনিয়াটা খুবই স্বার্থপর আর লোভী। আমি এখানে থাকবো না মা, আমাকে তোমার সাথে নিয়ে চলো। মা পল্লবী, আমি তোকে নিয়ে যেতে আসিনি, আমি এসেছি তোর মনের কষ্ট দূর করতে। আর তখনই আশার শরীর থেকে এক আলোর জ্যোতি উৎপন্ন হয়ে পল্লবীর শরীরে প্রবেশ করে। আর ওই আলোর জ্যোতি পল্লবীর শরীরে প্রবেশ করতেই পল্লবীর মাথায় লম্বা কালো চুল হয়ে যায় আর গায়ের রঙও অনেক ফর্সা হয়ে যায়। পল্লবীর এমন সুন্দর রূপ দেখে তার মা বলে, পল্লবী, এই লম্বা চুল আর সুন্দর চেহারায় তোর আত্মবিশ্বাস। যখনই তুই এর থেকে সাহায্য চাইবি তখনই এ তোকে সাহায্য করবে। আরে বাহ, আমার চুল তো কত লম্বা আর কালো হয়েছে, আর আমি ফর্সাও হয়ে গেছি। আমার তো এখন বাড়ি ফিরে যাওয়া দরকার। কিছুক্ষণ পরেই পল্লবী বাড়ি ফেরে। পল্লবীকে এমন লম্বা ঘন চুলে আর এমন সুন্দর দেখে তার সৎমা আর বোন অবাক হয়ে যায়। মা, নিহারিকা, এই দেখো আমার লম্বা চুল। কাল রাতে আমি যখন জঙ্গলে শুয়েছিলাম তখন মা এসেছিল স্বপ্নে, আর এসে আমাকে এই জাদুর চুল উপহার দিয়েছে। কি জাদুর লম্বা চুল? আগে তো তুই এই চুল দিয়ে জাদু দেখা, তারপর আমরা বিশ্বাস করব। কিরে আমার জাদুর চুল, দেখা তো তোর জাদু। এই কথা বলার সাথে সাথে পল্লবীর চুল থেকে একটা আলোর জ্যোতি বের হয়, যার থেকে অনেক অনেক টাকার বান্ডিল ঝরে পড়ে। আরে পল্লবী মা, আমার সোনা মেয়ে, আমি তোকে বেকার উল্টো পাল্টা কথা শুনিয়েছি, কিন্তু তুই তো খাজানা। কালো চুল আর ফর্সা রঙে কি সুন্দর লাগছে তোকে, আমার সোনা মেয়ে। কারো নজর না লাগে। মারে, যা হয়েছে ভুলে যা, পরিবারে তো এমন ঝামেলা হয়েই থাকে। এখন থেকে তুই আমাদের সাথেই থাকবি। এই জাদুর লম্বা চুলের জন্য পল্লবী সেই সব সুখ পেল যা পল্লবী এতদিন ধরে কল্পনা করছে। এখন সে তার সৎ মায়ের কাছেও প্রিয় হয়ে উঠেছে। একদিন রাস্তা দিয়ে ফেরার সময় তাদের সাথে এক বৃদ্ধার দেখা হলো, আর বৃদ্ধটা কুষ্ঠরোগে আক্রান্ত ছিল। আমাকে কেউ সাহায্য করো। কি হয়েছে মা, তোমার কিসের সমস্যা? আরে মা পল্লবী, ঘাত দিস না ওর গায়ে, দূরে থাক। একবার এই রোগ লাগলে সারা শরীরে ছড়িয়ে পড়বে। না না, থাক থাক, দূরে থাক। কিচ্ছু হবে না মা, তুমি চিন্তা করো না। মা, আমার এই কুষ্ঠ হয়েছে, আমি রোজই তার জ্বালায় জ্বলে মরছি। আমাকে একটু মুক্তি দাও, নতুন জীবন দাও। ঘিরে আমার জাদুর চুল, দেখা তো তোর জাদু। ইনি যা চাইছেন সেটাই এনাকে দে। এই কথা বলার সাথে সাথে পল্লবীর চুল থেকে এক আলো রশ্মি বের হয়, যেখান থেকে দুধ আর গঙ্গা জল মিলিত হয়ে সেই বৃদ্ধার গায়ে গিয়ে পড়ে, আর সাথে সাথে বৃদ্ধাটির কুষ্ঠরোগ সেরে যায় আর সে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। অনেক ধন্যবাদ মা তোমায়, আজ তোমার জন্য আমি নতুন জীবন পেলাম। ভগবান তোমার ভালো করুক। এরপর পল্লবী ও তার মা বাড়ি চলে যায়। এরপর থেকে তার বাড়িতে দুঃখী আর অসুস্থ মানুষেরা আসা যাওয়া করত। পল্লবী তাদের কাউকেই কখনো খালি হাতে ফেরাতো না, আর এইসব দেখে নিহারিকার খুব হিংসে হতো। কালকের কালো কুৎসিত আজকে ফেমাস হয়ে গেছে। যবে থেকে ওর ওই লম্বা চুল এসেছে ওর তো জীবনই বদলে গেছে। আজকে রাত্রিবেলায় ওই মহারানীর চুল আমি কাটবো, ওর ফেমাস হওয়া আমি বার করছি। রাত্রিবেলা যখন পল্লবী ঘুমাচ্ছিল তখন নিহারিকা একটা কাঁচি নিয়ে পল্লবীর চুল কাটতে আসে, আর নিহারিকা যখনই পল্লবীর চুলে কাঁচি ঠেকালো আর তখনই কাঁচিটা উল্টো হয়ে নিহারিকার সব চুল কেটে ফেললো। সেটা দেখে সে চিল্লে উঠে বলে, আহা, এটা কি হয়ে গেল, আমি তো টাকলু হয়ে গেলাম। আরে কি হলো এ রাত্রিবেলা, এত রাতে কে চিল্লাচ্ছে? আরে আরে, তুই টাকলু কি করে হলি? জানি না মা, আমি তো এই সৎ বোনের চুল কাটতে এসেছিলাম, কিন্তু কাছি উল্টো আমারই চুল কেটে দিল। তোকে কে বলেছিল ওর চুল কাটতে? এখন তো দেখলি তুই নিজের পায়ে নিজেই কুড়োল মারলি।
নিহারিকা, তোর বোঝা উচিত হিংসা শুধু নিজেরই ক্ষতি করে। আমি তো তোকে নিজের বোনই ভেবেছিলাম, কিন্তু তুই নিজের মনের মধ্যে শুধু রাগ আর হিংসা পুষে রেখেছিলি, আর এটা তারই ফল। পল্লবীর এমন কথা শুনে নিহারিকার মাথা লজ্জায় নিচু হয়ে গেল, আর সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে পল্লবীর থেকে ক্ষমা চায়। যা শুনে পল্লবী তার জাদুর চুল থেকে আলোক রশ্মি নিহারিকার মাথায় দিয়ে তার সব চুল ফিরিয়ে দেয়। এরপর থেকে নিহারিকা আর তার মা পল্লবীকে খুব ভালোবাসলো। থাকলে না জানি কত মজা হতো। তখনই সেখানে শিবানীর শাশুড়ি শান্তি চলে আসে। আরে শুনছো, কখন থেকে দেখছি বেলকনিতে দাঁড়িয়ে আছো? কি করছো এখানে দাঁড়িয়ে? আরে আমি যখনই বারান্দায় দাঁড়িয়ে মেয়েদের দেখতে থাকি, তখনই এই ডাইনিটা কি করে বুঝতে পেরে যায়। একবার শুধু আমি জানতে পেরে যাই তুমি বেলকনিতে দাঁড়িয়ে কি করো, তারপর দেখে নিও কি করি আমি। হায় উপরওয়ালা, আমাদের বিয়ের যে 35 বছর হয়ে গেছে, এখনো তুমি আমাকে সন্দেহ করো? কখনো কখনো আমার সাথে প্রেমের আলাপও তো করতে পারো। তুমি তো দেখছি আমাদের রোমাঞ্চের সব পথই বন্ধ করে রেখেছো। এখনই তো দারুণ সুযোগ। এসব তুমি কি বলছো? এই বয়সের লোকেরা নিজেদের ধর্মকর্মে মনোযোগ দেয়, আর তুমি কিনা রোমান্স নিয়ে পড়ে আছো? এমনটা তো নয় যে আসা যাওয়ার পথে মহিলাদের সাথে তুমি লাইন মারছো। চলো, বৌমা চা করছে। বৌমার নাম শুনতেই রাকেশের চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। রাকেশ তখন মনে মনে বলে, ঘরে তো এই একজনই আছে, যার কারণে বাড়িতে আমার মন লেগে থাকে। শিবানী চা নিয়ে আসে, আর তাকে দেখে রাকেশ হাঁ করে তাকিয়ে থাকে। এই নিন বাবা আপনার চা। তোমার হাতেই আমাকে চাটা খাইয়ে দাও না বৌমা। আপনি কি কিছু বললেন বাবা মশাই? আরে না, আজকে তোমাকে এই শাড়িতে বেশ ফাটাফাটি লাগছে। শ্বশুর মশাইয়ের এমন সব কথা শুনে চা রেখে সেখান থেকে চলে যায় শিবানী। শিবানীকে দেখে আমার যতটা নেশা হয় তা হয়তো মদেও হবে না। এভাবেই কিছুদিন কেটে যায়। রাকেশ শিবানীর আশেপাশেই ঘুরঘুর করতে থাকে। একদিন শিবানী রান্নাঘরে উপর থেকে সামগ্রী নামাচ্ছিল, তখনই পা পিছলে পড়ে যেতে লাগে সে, আর সময় মতন সেখানে রাকেশ চলে আসে আর শিবানীকে জড়িয়ে ধরে এবং সে শিবানীকে টাচ করতে থাকে। শ্বশুর মশাইয়ের এমন কাণ্ডে শিবানী হতবাক হয়ে যায়। বাবা মশাই, আপনি এখানে কি করছেন? আরে তোমার এই সুন্দর চেহারাটার যদি কিছু একটা হয়ে যেত, তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না। এবার তো তুমি বুঝতে পারছো আমি তোমার কি। তখনই শিবানী সেখান থেকে চলে যায়। সে তার ঘরে গিয়ে খুব দুশ্চিন্তা করতে থাকে আর ভাবতে থাকে, আমি যবে থেকে এই বাড়িতে এসেছি তখন থেকে শ্বশুর মশাই শুধু আমার দিকেই তাকিয়ে থাকে। আজ তো সহ্যের সীমা পার করে দিয়েছে। উনি আজ এভাবে কথাগুলো বলছিলেন যে আমি আজ লজ্জায় পড়ে গিয়েছিলাম, আর এ কথা আমি যে কাউকেই বলতে পারবো না। রাতে অনুজ বাসায় ফিরলে শিবানী তাকে বলে, তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো না। শ্বশুর মশাই সবসময় আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে, আর সারাক্ষণই সে আমার আশেপাশেই ঘুরঘুর করতে থাকে, আর সে সবসময় আমাকে ছোঁয়ার বাহানা খুঁজতে থাকে। আরে শিবানী, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। বাবা এমনটা কেন করবেন? তিনি তো তোমাকে সন্তানের মতোই ভালোবাসেন। অনুজের কথা শুনে চুপ হয়ে যায় শিবানী। এভাবেই দিন চলতে থাকে। ধীরে ধীরে রাকেশ নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে শুধু সুযোগের অপেক্ষা করতে থাকে, আর সন্ধ্যায় অফিসের কাজে বাইরে যেতে হয় অনুজকে। রাতে শিবানী একাই তার ঘরে ঘুমিয়েছিল। শিবানীকে ঘুমোতে দেখে রাকেশ সেখানে চলে আসে, আর সে শিবানীর পাশে গিয়ে শুয়ে পড়ে, আর সে শিবানীকে দেখতে থাকে। তখনই হঠাৎ করে ঘুম ভেঙে যায় শিবানীর। সে তার শ্বশুর মশাইকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। চিৎকার করে সে বিছানা থেকে উঠে পড়ে। চিৎকার চেঁচামেচি শুনে তার শাশুড়ি শান্তি চলে আসে, আর সে শিবানীর কাছে জানতে চায়, কি হয়েছে বৌমা, এভাবে চিৎকার করছো কেন? মাজি, বাবা মশাই আমার বিছানায় শুয়েছিল।
শান্তি তখন চোখ গরম করে রাকেশকে বলে, তুমি এখানে কি করছো? রাকেশ নিজেকে বাঁচাতে বলে, আমার তো ঘুমের মধ্যে হাঁটার অভ্যেস আছে, তাই হাঁটতে হাঁটতে আমি ভুলে এখানে চলে এসেছি। এ আবার আবার তোমার কেমন রোগ? হ্যাঁ, এই রোগের সম্পর্কে তো আমাকে কখনো কিছু বলনি। এই অসুখ তোমার কবে থেকে হলো? তার মানে তো তুমি আমার দিকে কোনো খেয়ালই রাখো না, তুমি জানবেই বা কি করে? আমি সব জানি তুমি কি করো, শুধু একবার তোমাকে হাতে নাতে ধরে নেই। আরে আরে যথেষ্ট হয়েছে, এবার চলো ঘুমাতে যাই। সেই রাতে শিবানী একদমই ঘুমোতে পারেনি। তার মনে শুধু খারাপ খারাপ দুশ্চিন্তা আসতে থাকে। সকালে যখন অনুজ বাসায় আসে তখন শিবানী খুব কাঁদতে থাকে, আর সে অনুজকে বলে, রাতে যখন আমি ঘুমিয়েছিলাম তখন শ্বশুর মশাই আমার বিছানায় চলে এসেছিল আর সে আমাকে টাচ করছিল। তবে ভালো হয়েছে শাশুড়ি মা সময় মতো চলে এসেছিল। এসব শুনতেই অনুজ ভীষণ রেগে যায়, আর সে শিবানীকে বলে, শিবানী, তুমি চুপ করো, আমার বাবা সম্পর্কে একটাও বাজে কথা বলবে না। অনুজের এ সমস্ত কথা শুনে শিবানী খুব কাঁদতে থাকে। পরের দিন রাকেশ সোফায় বসেছিল, আর তার নজর শিবানীর উপর ছিল। সে কখন থেকেই শুধু বৌমার দিকেই তাকিয়েছিল। এই ব্যাপারটি শান্তির চোখ এড়িয়ে যায় না। সে বুঝতে পারে নিশ্চয় কিছু একটা গন্ডগোল রয়েছে। কাল শিবানী সত্যি বলছিল কিনা তা যাচাই করতে শান্তি রাকেশকে বলে, শোনো, আমি মন্দিরে যাচ্ছি, তুমি ঘরেই থেকো, বৌমা বাড়িতে একাই রয়েছে। বাড়ি থেকে বেরোতেই শান্তি পেছনের জানলা দিয়ে ঘরের দিকেই তাকিয়ে থাকে। শিবানী যখন ঘরের শাড়ি পরছিল দরজায় দাঁড়িয়ে তা দেখতে থাকে। এরপর সে সামনে এসে শিবানীর হাতটা ধরে বসে আর তাকে বারবার টাচ করতে যায়। শিবানী বারবার পেছনে চলে যায়। আপনি এসব কি করছেন বাবা মশাই? আপনি তো আমার বাবার মতো। আরে আমি তো তোমার বাবার মতো, বাবা তো আর নই। এই বলে সে শিবানীর দিকে এগোতে শুরু করে, আর ঠিক তখনই সেখানে শান্তি চলে আসে। রাকেশ শান্তিকে দেখে চমকে ওঠে, আর সে মিথ্যে বলার চেষ্টা করতে থাকে। আরে দেখো না, বৌমা আমাকে এখানে জোর করে ধরে নিয়ে এসেছে, সে নিজের শ্বশুরের সাথে চক্কর চালাতে চায়। রাকেশের এ সমস্ত কথা শুনে ভীষণ রেগে যায় শান্তি। এরপর তাকে চড় মেরে বসে। তোমার উপর তো আমার আগেই সন্দেহ হয়েছিল যে তোমার চরিত্রের ঠিক নেই, কিন্তু তুমি এতটাই নিচে নেমে গেছো যে নিজের বৌমাকেই ছাড়লে না। তোমাকে দেখতেই আমার ঘৃণা হচ্ছে। এর কিছুক্ষণ পরেই অনুজ চলে আসে। এসব কথা জানার পর সেও শিবানীর কাছে ক্ষমা চেয়ে নেয়, কেননা সে শিবানীর কথায় ভরসা করেনি। এরপর মা ছেলে মিলে রাকেশকে বাড়ি ছাড়া করে দেয়।